ওয়েব ডিজাইনের আমি বলছিলাম আপনাদেরকে যে 10 নম্বর ক্লাসে এই ধরনের একটা ফ্রন্ট পেজ তৈরি করা আমি দেখাবো আপনাদের। মানে এরকম এই স্লাইডারটা বাদে এই ধরনের একটা ফ্রন্ট পেজ তৈরি করা 10 নম্বর ক্লাসে দেখাবো। তারপরে দ্রুত আগাবো সিএসএস এইচটিএমএল দিয়ে আমরা এই পর্যন্ত আসবো। আর এর সাথে কিছু কিছু ট্যাগ আছে, অ্যাট্রিবিউটস আছে, যেগুলো ফ্রিল্যান্সার্স স্কুল থেকে আমি দেখে নিতে বলছিলাম, বা অন্য ওয়েব থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে পারবেন। ওইগুলো বলে আমি সময় নষ্ট করব না, এরকম বলছিলাম। তো এই বিষয়টা তো ক্লিয়ার। এরকম একটা পেজ বানাবো আমরা। যারা একেবারে এইচটিএমএল একদম জানে না, কিচ্ছু জানে না, কোনোদিন নামও শোনেনি, তারা যেন এটা করতে পারে, এটা বলে আসছিলাম। তো ঠিক আছে, গত ক্লাস পর্যন্ত যারা করেছেন, আবার যারা এর আগে ক্লাস করেননি, প্রয়োজনে আমি এরকম জায়গা থেকেই শুরু করব আবার আজকে। তো দেখি আজকে কতদূর যাওয়া যায়, ক্লাসে চলে যায়। ওসমান গনি, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আপনি কথা বলেন মাঝে মধ্যে, একজন থাকলে আমার হবে। HTML শুরু করতে গেলে HTML লিখতে হয়, HTML শেষ করতে গেলে HTML লিখতে হয়, মাঝে থাকে হেড আর বডি। এইটুকু বুঝতে নিশ্চয় কারো অসুবিধা নাই। এখানে আমরা এই হেড, এই মেটা, এই প্রসঙ্গটা আজকে আমরা না আসি, এটা বাদ দিয়ে দিই, এটা আমরা জানি না, এটাও আমরা জানি না। আমরা জানি HTML শুরু করতে হয়, আর এই HTML শেষে গিয়ে একটা HTML লিখতে হয়। মাঝখানে থাকে একটা হেড, এই হেড আর একটা বডি, বডির মধ্যে অন্যান্য কন্টেন্ট গুলো থাকে। হেডের মধ্যে একটা টাইটেল থাকে, টাইটেলটা এখানে একটা কিছু লেখা যায়। যেমন আজকে এটা আমরা ধরে নিচ্ছি আমাদের এটা 8 ক্লাস মনে হয়, 8 নাকি 9 একটা ক্লাসের রেকর্ডিং নাই তো আমাদের, একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এই 9th ক্লাস আমরা এটাকে রান করব ফায়ারফক্সে, হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, হতে পারে ক্রোম, হতে পারে সাফারি, হতে পারে, যার কাছে যে ব্রাউজার আছে। আমার কাছে ক্রোম আছে, আমি একটু ক্রোমে রান করি এই মাই 5th ক্লাসটুকু দেখাতে। এইখানে লেখা দেখাচ্ছে মাই 5th ক্লাস। কেন? টাইটেলে মাই 5th ক্লাস আছে। এখানে লেখা দেখাচ্ছে যে ফেসবুকের সিম্বল দেখাচ্ছে। কেন? কারণ এর আগে আমরা দেখিয়েছি যে এই পেজের কোডিংটা দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, রাইট ক্লিক করে আমরা বলি ভিউ পেজ সোর্স। এটা আমরা ফেসবুকেরটা দেখে আসি, এবং এখানে কোথাও না কোথাও টাইটেল কথাটা লেখা আছে। কি 14 নম্বর লাইনে লেখা আছে। 14 নম্বর লাইনে পড়ে ফেলছো? আচ্ছা, আমি খুঁজে বের করি। আমি তো 14 নম্বর লাইনে টাইটেলে লেখা আছে ফ্রিল্যান্সার্স স্কুল, যার কারণে এইখানে ফেসবুকের এইটা ফ্রিল্যান্সার্স স্কুল দেখাচ্ছে, ফেসবুকেরটা। আর আমাদেরটা কি লেখা আছে? আমাদেরটা টাইটেল লেখা আছে মাই 9th ক্লাস, যার কারণে এখানে দেখাচ্ছে মাই 9th ক্লাস। এখানে ফেসবুকের আইকন দেখাচ্ছে, এখানে স্ট্রিমইয়ার্ডের আইকন দেখাচ্ছে, এখানে কোনো আইকন দেখাচ্ছে না, এটা ডিফল্ট আইকন দেখাচ্ছে। আইকনও আমরা আনা শিখবো এরপরে ক্লাস, নেক্সট ক্লাসে হয়তো, বা তারপর ক্লাস করবো। স্ট্রিমইয়ার্ডেও আমরা রাইট ক্লিক করলে আমরা দেখবো যে এখানে স্ট্রিমইয়ার্ডেও ওইভাবে টাইটেলে স্ট্রিমইয়ার্ড লেখা আছে। আচ্ছা, দেখি আমরা একটু
আমরা তো ভিউ পেজ সোর্স কথাটা জেনেই গেছি। তাহলে এখানে খুব বেশি নাই, HTML হেড, কোথায় টাইটেল, টাইটেলে স্টিমিয়ার লেখা আছে এখানে, ঠিক আছে। টাইটেলে স্টিমিয়ার লেখা আছে বলে এখানে স্টিমিয়ার লেখা দেখাচ্ছে, স্টিমিয়ার। এখানে টাইটেলে ফেসবুক লেখা আছে মানে টাইটেলে ফেসবুক দেখাচ্ছে, আর আমাদের টাই লেখা আছে মাই 9th ক্লাস, এই জন্য এখানে মাই 9th ক্লাসটা এখানে দেখাচ্ছে। টাইটেল শেষ, এবার আমরা বডিতে আসি। বডিতে আমি গতদিন একটা নতুন কমেন্ট নিয়ে আসছিলাম, সেটার নাম ছিল ডিভ। ডিভ আমি বলছিলাম যে একটা ডিভিশন। আজকে আমি যে ক্লাসটা এর আগে দেখালাম ইন্ডেক্স, এই ফাইলটা যেটা আমরা করব, এইখানে এই যে নোভা, এই যে ইমেজ যেটা আমরা দেখছি, এই পুরোটা একটা ডিভ। ডিভের মধ্যে আবার ডিভ নেওয়া যায়, সেই ডিভের মধ্যে এগুলো আবার ডিভ। আবার এই মেনুটা একটা ডিভ, ডিভ মানে হচ্ছে ডিভিশন। তারপরে এটা আরেকটা ডিভ, এটাও একটা ডিভ, ডিভের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে সাইড বার, একটা কন্টেন্ট। আর এটা একটা ডিভ, এটা হচ্ছে ফুটার। তো আমাদের এখন যে ক্লাস দেখছি আমরা মাই 9th ক্লাস, এখানেও কিছু কিছু অংশ আছে, এর মধ্যে আমরা ডিভ নেব। আমরা প্রথম ওয়েলকাম কথাটা লেখা আছে, এর ব্যাখ্যাতে একটু ফিরে আসি। কেন ওয়েলকাম লেখা দেখাচ্ছে? কারণ আমরা বডিতে প্রথমে আমরা ওয়েলকাম কথাটা লিখছি, এখানে লেখার পরে আমরা এখানে একটা ডিভ নিয়েছি। আচ্ছা, এই ডিভের এই অংশটুকুর ব্যাখ্যায় আমি এই মুহূর্তে আসি না, এটা বাদ দেখি। আমি ওই ওয়েলকামটা ডিভের বাইরে আছে, আর এই ওয়েলকামটা আছে ডিভের মধ্যে। ডিভ শুরু শেষ কিভাবে বুঝবো? এখানে ক্লিক করলে এই ডিভ শুরু শেষ কিভাবে বুঝবো? যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এর শেষটা এখানে কালার করে দেখাবে। যদি কিনা আপনার নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম এই জাতীয় কোনো এডিটর থাকে। এডিটর কি জিনিস এই বিষয়ে কথা বলে আসছি। আমি কম্পিউটারের ভাষায় ক্লাস নিচ্ছি না, আপাতত বাংলা ভাষায় নিচ্ছি, এরপরে কম্পিউটারের ভাষায় নেওয়া শুরু করব। তখন বলবো ট্যাগ, অ্যাট্রিবিউট, ট্যাগের ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা, যাই হোক, এই ডিভের মধ্যে আমরা দিস ইজ নোভা কথাটা লিখলাম, H1 এ একটা কালার দিলাম রেড, ফন্ট ফ্যামিলি এরিয়াল এন্ড ফন্ট সাইজ 48 px। আবার এটাই ফন্ট সাইজ 300%, এটাই ফন্ট সাইজ 3em। আরেকটা পি, তার কালার হচ্ছে হোয়াইট, এন্ড হচ্ছে দিস ইজ নোভা কম্পিউটার, বিআর। এইটুকু আমার মনে হয় বুঝতে কারো অসুবিধা হওয়ার কোনো কথা না। কত ক্লাসে এগুলো ইয়ে করছি। H1 মানে হেডিং, হেডিং এর স্টাইল কালার রেড, ওয়েলকাম, আর কিছু নাই। দ্বিতীয়টাই হেডিং, স্টাইল কালার রেড, ফন্ট ফ্যামিলি এরিয়াল, এবং হচ্ছে ফন্ট সাইজ 48। এই সাইজটা নিয়ে একটু কথা বলছিলাম, এই অংশটুকু একটু দেখে আসি। এইখানে আমাদের ওয়েলকাম প্রথমটা, এই ওয়েলকাম এইটা, এই দিস ইজ নোভা হচ্ছে এইটা, এই রেড কালারের ওয়েলকাম হচ্ছে এটা। এরপরে সবই রেড কালারের, এন্ড হচ্ছে বিভিন্ন সাইজ হচ্ছে এটা। আর এই কালারটা আমরা হোয়াইট দিয়ে আসছি প্যারাগ্রাফে। তো আমরা যেহেতু আমাদের ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তাহলে হোয়াইটে হোয়াইট কালার দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি দিস ইজ নোভা কম্পিউটার। ওকে, এইটুকু বুঝতে তো অসুবিধা নেই কারো। কেউ একজন কথা বলেন। জি না, যদি প্র্যাকটিস করা হয় তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে না। ওকে, এখন আমরা এই কোডিংটুকুতে আসবো, এইটুকুতে ইমেজ কপি করে এই কোডিংটুকুতে আসবো। কন্ট্রোল ভি, ইমেজ এসআরসি, এই ডিপটার মধ্যেই রাখি। এর নিচে ইমেজটা আসে কিনা আমরা একটু দেখি। ইমেজটা আসছে, ঠিক আছে। এখন ইমেজ আমরা দুভাবে আনতে পারি। আরেকটা আনার উপায় হচ্ছে ইমেজটা
আমরা একটা ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা আনতে পারি। এই ডিভের মধ্যে স্টাইল ডাবল কোট তো আছেই, এই লাস্টে ডিলিমিটার আছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন ইউআরএল ইমেজের নাম, এটা দিলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আনি। তাহলে এটা হচ্ছে ইমেজ সোর্স ফরগ্রাউন্ডে আসবে, আর এই ইমেজটা আসবে ব্যাকগ্রাউন্ডে আসবে। যদি কোনো বর্ডার থাকে বর্ডারের ব্যাকগ্রাউন্ডে আসবে, টেবিল থাকলে টেবিলের ব্যাকগ্রাউন্ডে আসবে, ডিপ থাকলে ডিপের ব্যাকগ্রাউন্ডে আসবে। ব্যাকগ্রাউন্ডের ইমেজ হিসেবে আনতে পারি। তারপরে ইমেজ অনেক সময় রিপিট হয়, সেই রিপিটটা আমরা বন্ধ করব। এই আরো অনেক অ্যাট্রিবিউটস আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা খুব সংক্ষেপে আমরা আমাদের এই লক্ষ্যটার দিকে আগাতে থাকি। সেই দিকে আমরা যাচ্ছি। এই লোগোটা অলরেডি এনে ফেলছি, আমরা কিছু টেক্সট আনছি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখনই যেটা দেখালাম এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই অংশটুকু আমি একটু দেখে আসি এবার, যে রান লাঞ্চ ইন ক্রোম, এই আমার হচ্ছে লোগো, আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে HIII লেখা আছে। এইটুকু আমরা ক্লিয়ার হইলাম। যাই হোক, এইখানে অনেকগুলো কালার টালার দিয়ে লেখা আছে। এই স্টাইলটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরো দেখা যাচ্ছে না কেন, শুরু হয়ে দেখাচ্ছে? আসবো, এই প্রসঙ্গে আমরা আসবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ পুরো দেখাচ্ছে মানে এর মধ্যে আমার হাই লেখা আছে, আর কিছু লেখা নাই। তা আমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনটায় আসবে, আমার ফরগ্রাউন্ডে যে জিনিস আছে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে। ক্লিয়ার? আমার ফরগ্রাউন্ডে আছে এইটুকু, তো ওইটুকুর ব্যাকগ্রাউন্ড যেটুকু আসছে সেটুকু দেখাচ্ছে। এখন এটাকে আমরা কন্ট্রোল ডি করি। কন্ট্রোল ডি তে আমারটা কপি হবে কেন? কারণ আমারটাই জেন কোডিং আছে, এটা বলা ছিল যে এখানে এই যে জেন কোডিংটা আছে। জেন কোডিং কিভাবে দিতে হয় আপনাদেরকে আমি বলছি, বা ইমেট বা জেন কোডিং দিতে হয়। আমরা আসলে HTML এর এই আর কয়েকটা ক্লাসের পরে গিয়ে আমরা আর এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব না। আমরা যখন CSS এ আসবো তখনই আমরা সাবলাইম টেক্সট অথবা অ্যাটমে চলে আসবো, অথবা অন্য কোনো ব্রাউজারে চলে আসবো, ভিজুয়াল স্টুডিও কোডেও আসতে পারি। আচ্ছা, যেখানে প্রশ্ন ছিল দেবাল দেবা যে এখানে দেবাল দেব নাকি ওসমান গনি জানি না কি, এখানে আমি কন্ট্রোল ডি করি, কন্ট্রোল টেস্ট করতে পারি। এবার রান করি, দেখি কি ঘটে। এবার কি প্রশ্নটা ক্লিয়ার? জি। কারণ আমার ওই জায়গায় জিনিসপত্র ছিল না। ওকে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেটে আমি বসাবো আমার এই ডিভের মধ্যে। এই শুরুতে যে ডিভ ছিল, ডিভের আগে একটা ওয়েলকাম আছে, এই ওয়েলকামটাকে একটু আমরা ডুপ্লিকেট করে রাখি আমাদের সুবিধা। এই ডিভের মধ্যে আমরা ইমেজটা দিয়ে দিই। ডিভ স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ব্যানার, এখানে একটা মিসিং আছে। কি মিসিং? কোডিং একটু মিসিং আছে। জি স্যার। কি মিসিং আছে স্যার? এই ডবল এটা, এইটা নাই, এটা। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড আসার পরে এই ইমেজটা বারবার রিপিট হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে। ঠিক আছে, যতদূর গেল এই যে এখান থেকে রিপিট হচ্ছে। স্টাইল এইখানে রিপিট, নো রিপিট, এই যে এইখানে দিল। দেখি এটা কোনো ফল হয় কিনা। এটা কি ইমেজ রিপিট হবে? IMAGE background BA
ব্যাকগ্রাউন্ড রিপিট বলে তো এখানে কিছু দেখি না, দেখি নিচের দিকে আছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট কাজ করলো কি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা শুধু এখানেই আছে, আর এখানে রিপিট করে নাই। এখন আমরা একটু টেক্সট, এর ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটকে আমরা একটু কমিয়ে দিই। এই এতগুলো আমার ওয়েলকাম দরকার নেই, এটা ফেলে দিলাম, H1 কালার রেড বা এটুকু আছে। পি, এখানে একটা পি দরকার ছিল, পিটা মিসিং হয়ে গেছে। পিতে আমি একটা লাইন রাখি। এগুলো সব একটা ডিবের মধ্যেই আছে। এই ডিপটুকুর মধ্যে সব আছে। কন্ট্রোল এস, রিপিটে যায়। হ্যাঁ, এখানে আমাদের এই টেক্সটও আনতে পারলাম, আর এখানে আমাদের এই ইমেজটাকে নিয়ে আসছি, লোগোটাকে। আচ্ছা, লোগোটাকে আমরা উপরে দিই। এটাকে আমরা উপরে দিই। উপরে গেল এবং তার ডান পাশে দিস ইজ নোভা লেখা আছে আর ওয়েলকাম লেখা আছে। তো দিস ইজ নোভাটাকে H1 দিয়ে ঘিরে দিই। এটাকে পি না দিয়ে এটাকে আমরা H1 দিই। এইটা আসলে এখানে নোভা কম্পিউটার লেখা আসছে আর ওয়েলকামটা নিচে নেমে গেছে, কারণ এখানে জায়গা পাইনি। ওকে, আমরা এই ওয়াইড আর হাইটটাকে নিয়ে আসি। কোথায় আনবো? লোগোর একটা স্টাইল দিই আমরা। ইমেজ এসআরসি, পিএক্স, এটা ছোট হয়ে আসলো। নোভা কম্পিউটার এখানে আছে, নিচে ওয়েলকাম লেখা আছে। মোটামুটি আমরা এই কাছাকাছি যাচ্ছি আর কি। এটা কাছাকাছি আমরা যাচ্ছি। এখন
এই এই অংশটুকু আমি একটু রেখে দিই। দেখি ব্যাকে কিছু ফেরত আসে কিনা। এটুকু থাকলো। আমি আপনাদেরকে এর আগে লিস্ট সম্বন্ধে কথা বলে আসছি। লিস্টটা দেখে আসি আমরা। এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের আন্ডারে 1 2 3 4 5টা এলআই আছে। আবার এখানে অর্ডার লিস্ট সিম্পল, আবার দ্বিতীয়বার অর্ডার লিস্ট শুরু হয়েছে। এই কোডিংটুকুর ব্যাখ্যা আমি একটু আসতে চাই। এই ওএল এন্ড এই ওএল, তার আগে পি আর এইচ দিয়ে হেডিং করা আছে, আর কিছু না। এখন রিফ্রেশ করি। এখানে আছে প্রোগ্রামিং কোর্স। এই প্রোগ্রামিং কোর্সের 1 2 3 4 5 অর্ডার লিস্ট। অর্ডার মানে হচ্ছে 1 2 3 বা এবিসিডি বা এভাবে একটা অর্ডারে আসবে। এখানেও এটা আছে অর্ডার লিস্ট। আচ্ছা, এখন এটা যেহেতু 1 2 3 4 5, তাহলে এইখানে পরের বার আমরা বলছি যে এটা নোভা কোর্সেস। এইটুকু ফেলে দিলাম, এই ওয়েলটাও ফেলে দিলাম। এখন আমরা বলে আসলাম এটাও এই স্ট্রং, এটা জাস্ট একটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য দেওয়া। স্ট্রং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো বলছি, আপনারা দেখে নিন। তারপর নয় আমি একবার দেখাবো। আচ্ছা, স্ট্রং এর বদলে এটাকে আমি একটা বি। আচ্ছা, স্ট্রং এর ব্যাখ্যাটাও এখানে দিয়ে আসবো। তার আগে আমি ওএল স্টার্ট 6 এই পর্যন্ত আসি। ওএল স্টার্ট 6, আগেরটা 1 2 3 4 5, এইখানে হচ্ছে 6 থেকে শুরু করার কথা বলা আছে। একটু সেভ দিয়ে এটাকে, তাহলে এলো 1 2 3 4 5, এখানে 6 থেকে স্টার্ট ছিল। এখানে যদি আমরা 10 থেকে স্টার্ট দিতাম তাহলে 10 থেকে এলো। লিস্ট বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন, 10 থেকে হইলো। ওকে, আমাদের এই অংশটুকু এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, এইখানে মাল্টিমিডিয়া কোর্স স্ট্রং, মাল্টিমিডিয়া কোর্স স্ট্রং। এই যে মাল্টিমিডিয়া কোর্সটা স্ট্রং, এই সমস্ত অ্যাট্রিবিউটস গুলো নিয়ে আমি কথা বলি নাই। যদি এটাকে আমরা বি দিতাম, বি আর বি দিয়ে শেষ করতাম, তাহলে একটা বোল্ড হইতো, যে বোল্ড আছে। যদি একটা ইটালিক দিতাম, আই, এটা বোল্ড এন্ড ইটালিক একসাথে হইলো। এই অ্যাট্রিবিউটস গুলো আপনারা, এই ট্যাগ গুলো, অ্যাট্রিবিউটস গুলো আপনারা শিখে নিন। ফ্রিল্যান্সার্স স্কুলে আমি দেওয়া আছে, ওই ওয়েবসাইটে, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, এখন ওএল এর মধ্যে OLLI, C++ প্রোগ্রামিং স্ট্রং, এইটুকু আমাদের দরকার নাই। এইখানে ওএল এর একটা টাইপ বলে দেওয়া হচ্ছে এ। এতক্ষণ ওএলটা আসছিল 1 2 3 4, এখন টাইপ বলে দেওয়া হলো এ। তারপরটাই টাইপ বলে দেওয়া হলো ছোট হাতের এ। তারপরটাই টাইপ বলে দেওয়া হলো যে রোমান অক্ষরের 1, বড় 1, তারপরে রোমান অক্ষরের ছোট 1, এ পর্যন্ত বলে দেওয়া হলো। এখন আসি আমরা এটাতে।
এইটাই বলা আছে এ বি সি ডি, যে টাইপ এ, যার কারণে এখানে এ বি সি ডি এভাবে লেখা দেখাচ্ছে। এটা টাইপ ওএল টাইপ হচ্ছে ছোট হাতের এ, এই এ বি সি ডি এভাবে দেখাচ্ছে। ওএল টাইপ হচ্ছে ইটালিক বড় হাতের আই, এই বড় হাতের আই 1 2 দেখাচ্ছে এভাবে, আর এটা ইটালিক ছোট হাতের আই, এটা দেখাচ্ছে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলে মোটামুটি চলবে আমাদের। আচ্ছা, এটা নেস্টেড দরকার নেই। এতক্ষণ আমরা ওএল করে আসছিলাম। ওএল ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আর এখন আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট শুরু হয় ওএল দিয়ে, শেষ হয় ওএল দিয়ে, মাঝখানের প্রতিটা এর জন্য সাবজেক্টের জন্য একটা করে এলআই। এখানে 3টা এলআই আছে আর ইউএল আছে একটা। অর্ডার লিস্ট, অর্ডারে হচ্ছে 1 2 3 4 বা 1 2 3 4 বা এবিসিডি বা রোমান 1 2 3 এরকম কিছু আসবে না। এটাই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টে আমি একটু দেখি, এখানে এইটা আমার আনঅর্ডার্ড লিস্ট। এখানে 1 2 3 4 5 কিছু আসে নাই, এখানে আসছে বাই ডিফল্ট সার্কেল আসছে। এই সার্কেলটাকেও আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? আমরা টাইপ বলে দিই। এর আগে যেমন আমরা অর্ডার লিস্টে টাইপ বলে আসছিলাম এ বড় হাতের অথবা ছোট হাতের এ, অথবা রোমান অক্ষর, অথবা 1, অথবা স্টার্ট 6 বা 10। এখানে টাইপটা আমরা এটা বললাম স্কোয়ার, এটাই বললাম ডাইস, আর এটাই বললাম সার্কেল। এইটা ডাইসটা বাই ডিফল্ট আসে, কন্ট্রোল এস। এখানে ডাইসটা এটা আসছে স্কোয়ার, স্কোয়ার এর মধ্যে এটাই আসছে সার্কেল, আর এটাই আসছে ডাইস। এইটুকু তো আমার মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা না। একটু ফিরে আসি আমি। আচ্ছা, এবার একটু ওসমান গনি অথবা কেউ একটু কথা বলেন যে এইটুকু কি জটিল মনে হলো খুব? ঠিকই আছে। আমরা এটাই আসবো, তার মধ্যে আমরা এইটুকুতে চলে আসছি। কোডিং এ কারো সমস্যা নাই, এবং নিচে এইটুকুতেও কারো কোনো সমস্যা নাই। ওকে, জি। এখন আর ছোট্ট একটু কোডিং এ আমি যাব সামান্য। যারা আগে ক্লাস করেছেন তারা হয়তো এটুকু পেয়েছেন, না করে থাকলেও অসুবিধা নেই। আমরা এই ইউএল এর মধ্যে একটা এ লাইন নিয়েছিলাম, ঠিক আছে? আবার এটা এলআই ছিল, তার মধ্যে ইউএল ছিল। ইউএল এর মধ্যে এলআই, এই এলআই 1, এই এলআই 2, এলআই 3, এলআই 4 এরকম ছিল এর আগে। যাই হোক, আমরা ওইটুকুকেও কপি করব। এই ইউএলটাকে পি স্ট্রং সহ নিলাম, এই ইউএলটাকে এই ইউএল এর মধ্যে আবার ইউএল, এইটুকু আমি নিলাম না, কাজে এই ইউএলটা এখানে শেষ হয়নি। ইউএল এর মধ্যে এই একটা এলআই, এন্ড ওই এলআইটা শেষ, আরেকটা এলআই, এর মধ্যে আর কোনো ইউএল নাই।
এই ইউএল এর মধ্যে একটা এলআই, ইউএল এর মধ্যে আরেকটা এলআই, এই ইউএল এর কোনো টাইপ নাই। তাহলে এটা স্ট্রং, জাস্ট হেডিংটা দেওয়ার জন্য স্ট্রং করলাম। প্লেন ইউএল, তার মধ্যে 3টা এলআই, আর কিছু না। ওকে, আমাদের উপরের ইউএল এলআই এগুলো নিশ্চয়ই শেখা হয়ে গেছে। স্যার ইউএল আর ওএল এর মধ্যে তফাৎ। ইউএল আর ওএল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বলছি। আচ্ছা, তফাৎ কি এটা তাহলে আরেকবার এখানে দেখাই। তফাৎ তো এইটুকু, এইটুকু। এখানে 1 2 3 বলা আছে অর্ডার লিস্টে, এখানে অর্ডার লিস্টে 1 2 3 বলা আছে, এখানে এবিসিডি বলা আছে, এখানে ছোট হাতের, এখানে রোমান, এখানে রোমান ছোট হাতের, এগুলো বলা আছে। এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্টের পরে আমরা এই যে আনঅর্ডার লিস্ট নিয়ে এতক্ষণ কাজ করলাম, আনঅর্ডার লিস্টের এইগুলো আমি ফেলে দিচ্ছি। এখানে এতগুলো অর্ডার লিস্ট রাখার দরকার নেই, একটা অর্ডার লিস্ট রাখি আমরা, একটা অর্ডার লিস্ট থাকবে, এটাও থাকবো না। কন্ট্রোল এস। এবার এখানে আসি আমরা, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিটটা মনে হয় পড়ে গেছে। না, আছে তো। এবার দেখেন, এই হচ্ছে অর্ডার লিস্ট। স্যার এটা একটা ক্রমিক সংখ্যা দিয়ে থাকে আর এটা এমনি চিহ্ন দিয়ে সিম্বল দিয়ে থাকে। সিম্বল যেটা দিয়ে থাকে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? জি স্যার। এবার আনঅর্ডার লিস্টটাকে আমরা এগুলো সরাই, সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আনঅর্ডার লিস্টটাকে আর একটু দেখে আসি আমরা। এইটা অর্ডার লিস্ট আর এটা আনঅর্ডার লিস্ট, শেষ। এই পিটাকে আমি ফেলে দিলাম। এখন ইউএল এর মধ্যে একটা, এই ইউএলটার মধ্যে একটা স্টাইল দিতে চাই আমরা। আমরা বলি স্টাইল কপি, এখন এই অর্ডার লিস্ট আর এই অর্ডার লিস্ট দুইটা ক্লিয়ার? এই অর্ডার লিস্টে কিছু বলা নাই, আর এই অর্ডার লিস্টে বলা আছে স্টাইল লিস্ট, স্টাইল নান। ক্লিয়ার? দেখেন এখানে কোনো নান, এখানে কিছু নাই। এখানে যে গোল গোল সার্কেল গুলো আসছিল বা ডাইস আসছিল, এখানে সেই ডাইসটা নাই। এখন জটিলতা এড়ানোর জন্য আমি এই স্টাইলটুকু ফেলে দিতে চাই।
কন্ট্রোল এস, আর আমি এলআই কে বলে দিই ফ্লোট লেফট। এই এলআই টাকে বলে দিই হচ্ছে ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এই এলআইটাকে বলে দিই ফ্লোট লেফট, আর এর বদলে এটাকে বলি হোম। এটাকে বলি অ্যাবাউট আস। এটাকে বলি কন্টাক্ট আস। শেষ, কন্ট্রোল এস। এখন ফিরে আসি আমরা। হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস আসছে। জি এখন এই যে এটা লেগে লেগে আছে না, গায়ে গায়ে লেগে আছে বলতে এর মাঝে আমরা একটু ফাঁকা জায়গা দিতে চাই। সেই ফাঁকা জায়গাটার জন্য আমরা বলি ইউএল স্টাইল নান, গোল গোল রাউন্ড গুলো আসলো না, আর এলআই ফ্লোট লেফট প্যাডিং 10 পিক্সেল, বা এখানে আমি 20 পিক্সেল করে দিলাম, 20 এখানে করে দিলাম 200 উপরেটা 200 পিক্সেল হইছে। 200। 200। ওকে, এই থাকলো। আমার এখানে একটা প্রশ্ন আসছে, এই যে ফ্লোট লেফটটা তো আমি এর আগে দিই নাই। জি তারও দিলাম না। বামে ঠিকই আসছে, কিন্তু একটু ঝামেলা করে আসছে। আর প্যাডিং অন্যদের ছিল 20, এর ছিল 10। এখন কিন্তু চলে আসছে। সো কথাটা হচ্ছে, একে যখন আমরা ফ্লোট লেফট করলাম হোমকে, তখন এই হোম বাম দিকে চলে গেল, মানে নিচেটা অটোমেটিক উপরে উঠে আসলো, অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা উঠে আসলো। এখন অ্যাবাউট আসে যদি আমি ফ্লোট লেফট না করি, আর মার্জিন প্যাডিং কিন্তু গত ক্লাসে করিয়েছি, আবারও করাবো। এখানে একটা ফ্লোট লেফট আছে, মানে হোম বামে গেছে। হোম বামে যাওয়ার কারণে অ্যাবাউট আস ডানে উপরে উঠে আসছে, অ্যাবাউট আস ডানে উপরে উঠে আসছে, কিন্তু কন্টাক্ট আস আর আসে নাই। কেন? কারণ একে আবার লেফট করা হয় নাই, তাহলে একেও লেফট করে দিতে হবে। একেও ফ্লোট লেফট করলে তখন হচ্ছে নিচেটা উপরে ওঠা আসবে। যখন অ্যাবাউট আস ফ্লোট লেফট হয়ে যাচ্ছে, তখন নিচেরটার জন্য আর ওই ফ্লোট লেফটের প্রয়োজন নাই, তবে দিলেও ক্ষতি নাই। দেখে আসি একটু। এই এরপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবো। আচ্ছা, আমাদের এইখানে একটু ফিরে আসি, আমাদের এই পেজটাতে একটু ফিরে আসি। এটা তো না, এটা মনে হয়। তাহলে এখানে এই ছবি, লোগো, টেক্সট, ইমেজ এবং তার নিচে এখানে একটা মেনু। সো আমি বলে আসছিলাম মেনুর জন্য আবার আলাদা একটা ডিভ নিতে হয়। সো আমাদের আগের উপরে ডিভ শেষ, এই ডিভটা শেষ। এই ডিভটার ব্যাখ্যা আজকে আমি দিলাম আপনাদের। এখন এই ইউএলটাকে আমরা একটা ডিভের মধ্যে ফেলবো। এই ইউএলটাকে আমরা একটা ডিভের মধ্যে শেষ করে দিলাম। আলাদা একটা ডিভ, ডিভের মধ্যে ইউএল এর মধ্যে এলআই 3টা, এবং এর হচ্ছে ফ্লোট লেফট প্যাডিং আছে এবং লাইন স্টাইল নান আছে। ওকে, এখন যাই, আমাদের রিফ্রেশ করি।
রিফ্রেশ করি। এই ডিবের একটা হাইট দিয়ে আসে। উপরের এই ডিপটার একটা হাইট দিয়ে আসে। আরেকটু দিই, 500 দিই। তাহলে আচ্ছা, আমাদের একটু ডিস্টার্বিং লাগছে হচ্ছে এটাকে আমরা ফেলে দিই। আর 500 না, আমার ওখানে 300 ছিল, 300 থাক, বা 250। এখন আমাদের লোগো আছে, এখানে টেক্সট আছে, ইমেজ আছে, এবং নিচে আমাদের এই মেনুর মতোই কি আসছে বিষয়টা? এটার মতো কি আসছে কাছাকাছি? কি মনে হয়? এই যে মেনু, ওকে। আমি আরেকটা ছোট্ট ইয়ে করি, স্টাইল হাইট আর কালারটা নিয়ে নিয়ে কপি। এই ডিপটার একটা স্টাইল দিই, হাইট হচ্ছে 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আপাতত এইটুকু আসছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আসছে। জি, এরকম কাছাকাছি যাচ্ছে। ইয়েস। আচ্ছা, এইখানে আরেকটা নতুন জিনিস আমি একটু দেখতে চাবো আজকে। আমি শেষ করব ক্লাস, কিন্তু আমার প্রায় শেষ। ছোট্ট একটা জিনিস আমি একটু দেখতে চাই, সেটা আমি সফটওয়্যার আপনাদেরকে যেদিন বলছিলাম আর কি, গুগল ড্রাইভে লিঙ্কও দেওয়া আছে। এইখানে সফটওয়্যার মধ্যে পিক্সি এক্সজি বলে একটা ইয়ে দিয়ে আসছিলাম আপনাদেরকে, সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি ডাবল ক্লিক করলাম, শুরু হয়ে গেল। শুরু হয়ে গেলে আমরা এই যে ওয়েবসাইট আছে এর এইখানে এই কালারটা দেখেন কি দেখাচ্ছে, পিক্সেল অ্যাড, হেক্স এত, এইচটিএমএল এত, আরজিবি এত, সিএমওয়াইকে এত। তো এটা বলছে কন্ট্রোল অল্টার প্লাস সি তে কপি এইচটিএমএল, এটা মাইনাস। আচ্ছা, তাহলে কন্ট্রোল অল্টার সি তে কপি, এইখানে আমি কার্সর রেখে কন্ট্রোল অল্টার সি এইখানে আমি রেখে আমি বললাম কন্ট্রোল অল্টার সি কপি। এখন এইখানে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বলছিলাম না, এখানে বলি কন্ট্রোল ভি। এখানে আচ্ছা, এখানে একটা হ্যাশ লাগে কি লাগে না আমাদেরটাই আসছে কালারটা। তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের এখানে ওই কালারটাকে আনতে পারছি। তাহলে এই ওয়েবসাইটের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে,
এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে টেক্সটের কালার আছে, এখানে টেক্সটের কালার আছে, নিচে এখানে ফুটারে একটা কালার আছে। এই কালারগুলো তো আমাদের আনতে হবে। কি দিয়ে আনবো? যে পিক্সি আছে মানে আমি এখান থেকে এই কালারটা নেব, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, অল রাইট রিজার্ভড। ওকে, অল রাইট রিজার্ভ আসছি আমি, এটা ডি করলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারটা ওইখান থেকে যেটা কপি করলাম সেটা কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। আর এখানে কোনো ইউএল টিউএল এর কাহিনী নাই, এখানে h1 বা h2 h3 দিলাম। h3 বাংলা এসে গেল কেন আবার? h3 কন্ট্রোল ই, h3 অল আন্টানার ভুল হচ্ছে অনেক, রিজার্ভ বাই কে, বাই টু দিলাম। ওকে, এখানে ডিভ হাইট হ্যাঁ থাক 50 না, এটা 100 থাক। ব্যাকগ্রাউন্ড কালার তো এটা নিয়ে আসছি, এটা আগের ডিভের শেষ, এখানে থাকবে। আচ্ছা, কোডিং এর ক্ষেত্রে ডিসিপ্লিন থাকতে হবে। এরপরে আমরা ডিসিপ্লিন থাকবো, যেমন ক্লিপ থাকলে ইমেজ এখান থেকে শুরু করব না, এখান থেকে করব। h1 এখান থেকে করব, h1 এখান থেকে করব, ইউএল এখান থেকে করব, এলআই তারও একটা পরে থেকে করব, এখান থেকে এই ইউএল শেষ হবে ওখানে না, এখানে শেষ হবে। এটা আরো একটা যাবে, এখানে যাবে। এই ইউএল এখানে শেষ হবে। h3 এটা কি হলো একটু দেখে আসি আমরা, কন্ট্রোল এস, অল লাইট রিভার্স বাইতুল, ব্যাকগ্রাউন্ড কালার একটা আসছে, এটা 100 জায়গায় 10 পিক্সেল হয়ে গেছে, 100 হবে। তাহলে অল লাইট রিজার্ভ এটারও একটা কালার এসে গেল। কোথা থেকে নিলাম? এইখান থেকে। এই কালারটা মনে হয় না, এটি করবো কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল ভি, এটা হবে কালারটা। হ্যাঁ, এইবার আসছে, এই কালারটা আসছে। তাহলে কি হলো? এটুকু ক্লিয়ার, মাঝখানের মেনু ক্লিয়ার, ফুটার ক্লিয়ার। আর কি কন্টেন্ট লাগবে আমাদের? মাঝখানের এই কন্টেন্টটা লাগবে, এই কন্টেন্টটা আজকে আর না দেখাই। এখন কে বোঝেন নাই, কি বোঝেন নাই বলেন। না বোঝার কিছু আছে? ঠিকই আছে। এখন যদি নিজেরা প্র্যাকটিস না করেন, এর পরে ক্লাস থেকে প্যাচ লাগা শুরু হবে। আজকে যেমন লিস্টের অনেক শিখাই মিখাই এসে পরে লিস্টের একটুখানি রাখলাম, এরপরের দিন লিস্ট আর শেখাবো না, ডাইরেক্ট এই লিস্টটাকে আনবো, তখন আর জটিল মনে হবে না। কিন্তু নিজেরা প্র্যাকটিসটা করে ফেলা উচিত। স্যার, আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ওই রান লাঞ্চ ইন ক্রোম বা লাঞ্চ ওই অপশনগুলো আসছে না। আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, কিন্তু তাতে নোটপ্যাড প্লাস প্লাসে জি কি দিয়ে আনইনস্টল করেছেন? তো এমনি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করেছি। হবে না, কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করলে অনেক কিছু রয়ে যায়। এই দেখেন, এই সফটওয়্যারটা দেখেন, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? রিমুভ আনইনস্টল, আনইনস্টলার। এইটা ডাউনলোড করেন, না হলে আমাকে বলেন, আমি গুগল ড্রাইভে উঠাই দেবো। ওইখান থেকে ডাউনলোড করে এইটা দিয়ে কিভাবে আনইনস্টল করতে হয় দেখেন। এটাতে ডাবল ক্লিক করলাম, এবার বললাম ইয়েস,
তারপরে আমার এই নোটপ্যাডে যাব, নো, আমার নোটপ্যাডে যে আমি এখান থেকে বলবো আনইনস্টল। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমি আনইনস্টল করতে চাচ্ছি না, করলে এখান থেকে আনইনস্টল হলে রেজিস্ট্রি এডিট থেকে শুরু করে সব জায়গা থেকে মুছে যাবে। আর যদি আপনারা এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল করেন, এই কন্ট্রোল প্যানেল থেকে যেটা করেন আনইনস্টল, এখানে সমস্ত ইয়ে থাকে না, রেজিস্ট্রিতে অনেক জিনিস বসে থাকে, যার কারণে এখান থেকে আনইনস্টল করলে 50% আনইনস্টল হয় আর 50% এর উইন্ডোজের সিস্টেমের মধ্যে বসে থাকে, যার কারণে রিভো দিয়ে করতে হয় বা অন্য থার্ড পার্টি দিয়ে করতে হয়, তখন সে কোথাও থাকবে না। এই যে অনেক সময় দেখা যায় যে অনেক সফটওয়্যার আছে 7 days এর পরে বা 1 month এর পরে ক্র্যাক ভেঙে যায়, তো ক্র্যাক না থাকলে আমরা ওটা রিভো দিয়ে আনইনস্টল করি, তখন উইন্ডোজের সিস্টেমে আর কোনো ইনফরমেশন থাকে না, সেই কারণে নতুন করে আবার 30 দিনের মতো আমরা চালাতে পারি। এরকম ভাবে ঘটে। রিভো মানে হয় কি যে ওয়েবের ক্লাস করতে এসে তো শুধু ওয়েব না, কম্পিউটারের বেসিক কিছু ব্যাপারও আসলে শিখে নেওয়ার ব্যাপার থাকবে, এই প্রশ্ন করতে করতে উত্তরগুলো এসে যাবে। ক্লিয়ার? জি স্যার। এখন রিভো নামান, নামায় যদি আনইনস্টল না করতে পারেন আবার 2 দিন ভুগবেন, ভুগে বলবেন যে না আমি পারি না, আবার দেখায় দেন, তখন আবার দেখায় দেবো, তখন মনে থাকবে। আমি সাবলাইম টেক্সট দিয়ে করি সবসময়, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করি না, আপনারা বিগিনার বলে আপনাদেরকে আমি নোটপ্যাড প্লাস প্লাস করাচ্ছি। আমি ভিজুয়াল স্টুডিও করি, ভিজুয়াল স্টুডিওর এডিটর আর সাবলাইম টেক্সট। এক একটা সফটওয়্যারের সাথে এক একটা লিঙ্ক ভালো যায়। আর কেউ কিছু বলবে নাকি? মনে হয় আর কেউ কিছু বলবে না। হ্যাঁ, সাউন্ড